হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। এই পার্টিকুলার ক্লাসে আমরা যে আর্টিকেল থেকে আলোচনা ডিসকাস করব সেটা হলো আর্টিকেল 20। আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন আমাদেরকে অ্যারেস্ট করা হয় বা গ্রেফতার করা হয় তখন তার পরিপ্রেক্ষিতে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে কিছু প্রোটেকশন দিয়েছে। তার মধ্যে আমরা যদি বলি কী কী প্রোটেকশন দিয়েছে, যেমন 1 নম্বর প্রোটেকশন আমরা বলতে পারি, যখন আমাদেরকে অ্যারেস্ট করা হবে তখন অবশ্যই 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু কোর্টে সাবমিট করতে হবে বা নিয়ার ম্যাজিস্ট্রেট অফিসে সাবমিট করতে হবে। নেক্সট, পুলিশ যখন আমাদেরকে অ্যারেস্ট করবে বা যে কোনো এক্সিকিউটিভ, যদি সিবিআই ইডি এরা আমাদেরকে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু অবশ্যই অ্যারেস্ট করার পরে পুলিশকে কিন্তু আমাদের সাথে সহযোগিতা করতে হবে। ধরো ফর এক্সাম্পল, ধরো আমাদের কাছে সেই অ্যাডভোকেট হায়ার করার মতো টাকা নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু লিগাল এডের ব্যবস্থা করে দিতে হবে, আইনি সহায়তার ব্যবস্থা করে দিতে হবে, যাতে কেউ আমাদের হয়ে অ্যাডভোকেসি করতে পারে। এই প্রোটেকশনটাও কিন্তু আর্টিকেল 22-তে বলা আছে। এবং তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট প্রোটেকশন যেটা আর্টিকেল 22-তে বলা আছে, সেটা হলো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, অর্থাৎ প্রপার অর্ডার অফ কোর্ট ছাড়া কিন্তু সবসময় অ্যারেস্ট করা যাবে না। তো স্পেসিফিক্যালি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনে কী কী প্রোটেকশন পাওয়া যাবে সেইটার কথা আমাদের আর্টিকেল 22-তে বলা আছে। তাহলে আর্টিকেল 22 আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট আর্টিকেলে চলে যাই, দ্যাট ইজ আর্টিকেল 23। আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল আমাদের পরীক্ষার জন্য। এবং স্পেসিফিক্যালি এখানে দুটো টার্ম ইউজ করা হয়েছে, আমরা সেই দুটো টার্মের ওপর জোর দেব। 1 নম্বর টার্ম হলো ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকিংয়ের মধ্যে কি কি পড়ছে, আর একটা হলো ফোর্স লেবার, তার মধ্যে কি কি পড়ছে। দেখো, আমি যদি ট্রাফিকিংয়ের নিয়ে আলোচনা করি, তাহলে এর মধ্যে প্রথম আমরা যেটা পড়বো সেটা হলো অবভিয়াসলি আমাদের যদি সাধারণ মানুষকে যদি অ্যাজ এ গুডস, অর্থাৎ পণ্যের মতো যদি আমাদেরকে কেনা বেচা করা হয়, সেটা ছেলে হতে পারে, সেটা মেয়ে হতে পারে, সেটা বাচ্চা হতে পারে। অনেক সময় আমরা ট্রাফিকিং মানে শুধুমাত্র পাচার মানে নারী পাচার, শিশু পাচার বলি, কিন্তু সেটা পুরুষ পাচারও হতে পারে। যদি একজন সাধারণ হিউম্যান বিংকে গুডসের মতো কেনা বেচা করা হয়, তাহলে সেটা ট্রাফিকিংয়ের পার্ট। এছাড়া ট্রাফিকিংয়ের মধ্যে আর যেটা পড়বে, যদি আমাদেরকে কৃতদাসের মতো করে আমাদের সাথে ইউজ করা হয়, আমাদেরকে যদি অ্যাজ এ স্লেভ আমাদের সাথে ইউজ করা হয়, আমাদেরকে ট্রিট করা হয়, সেটাও কিন্তু ট্রাফিকিংয়ের মধ্যে পড়বে। এছাড়া ট্রাফিকিংয়ের মধ্যে পড়বে কোনো মহিলাকে যদি ফোর্সফুলি প্রস্টিটিউশনের ব্যবসায় তাকে ইনভলভ করে দেওয়া হয়, সেটাও কিন্তু ট্রাফিকিংয়ের মধ্যে পড়বে। আর সেই ট্রাফিকিংয়ের থেকে ডেফিনেটলি যদি আমাদেরকে কেউ এইভাবে ট্রিট করে, আমরা কিন্তু তার এগেনস্টে কিন্তু কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারি অ্যাজ পার আর্টিকেল 32, অ্যাজ পার আর্টিকেল 226। এবং মাথায় রাখবে, এইটা কিন্তু শুধুমাত্র স্টেটের জন্য প্রযোজ্য নয়। স্টেট এবং স্টেটের বাইরে যারা আছে, মানে ধরো কোনো প্রাইভেট সংস্থার ক্ষেত্রেও কিন্তু, প্রাইভেট বডিদের ক্ষেত্রেও কিন্তু এই যে পার্টিকুলার আর্টিকেলটা, আর্টিকেল 23, সেটা কিন্তু প্রযোজ্য। সেকেন্ড পার্টটা দেখো, এখানে ফোর্স লেবারের কথা বলা হয়েছে। ফোর্স লেবারের কথার মানে কি? ফোর্স লেবারের কথা মানে হলো যদি আমাদেরকে কেউ জোর করে আমাদেরকে কেউ কাজ করায়। এবার ফোর্স লেবারের মধ্যে কি পড়ে, যেটাকে আমরা বলি ধরো আমাদেরকে কাজ করানো হয়েছে কিন্তু আমাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়নি, অর্থাৎ পারিশ্রমিক ছাড়া আমাদেরকে কাজ করানো হচ্ছে, সেটা ফোর্স লেবারের মধ্যে পড়ে। এছাড়া ফোর্স লেবারের মধ্যে পড়ে ধরো আমাদের ইকোনমিক সার্কামস্টেন্সেসকে কাজে লাগিয়ে, যে হয়তো আমি এই মুহূর্তে বাইরে যেতে পারবো না বা আমি অন্য কোনো অর্গানাইজেশনে মুভ করতে পারবো না, সেটাকে কাজে লাগিয়ে আমার স্যালারি ড্রপ করিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো ফোর্স লেবারের মধ্যে পড়ে, ঠিক আছে। এই ফোর্স লেবার এবং ট্রাফিকিং, এই দুটোর এগেনস্টেই আমরা কিন্তু কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, এবং সেটা যদি স্টেট হয় বা প্রাইভেট বডি হয়, যে কেউ করুক, সেটা আমরা অ্যাপ্রোচ করতে পারি। তার কথা কিন্তু আর্টিকেল 23-তে বলা আছে। ইজি আর্টিকেল, খুব একটা বেশি কমপ্লিকেটেড কিছু নয়, কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 24। আর্টিকেল 24-এ বলা হয়েছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা। এবার ফ্যাক্টরি ছাড়া এটসেট্রার মধ্যে কি কি আছে সেটাও 24-এ মেনশন করা আছে। আর্টিকেল 24 প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। 14 বছরের নিচের বাচ্চাদেরকে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রহিবিশন করা হচ্ছে। কোন ক্ষেত্রে না? ফ্যাক্টরি, মাইন মানে হলো খনি, অ্যান্ড আদার হ্যাজার্ড অ্যাক্টিভিটি, যেখানে শারীরিক কসরত করতে হয়, লাইক কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যান্ড রেলওয়ে।
এবার প্রশ্ন হলো এই এই যে প্রোটেকশনগুলো আমাদের দেওয়া হচ্ছে, আমরা বলি যে আর্টিকেল 24 হলো আর্টিকেল 21 এর একটা রেসিপ্রোকাল আর্টিকেল। দেখো আর্টিকেল 21 এতে আমরা বলেছিলাম 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রাষ্ট্রকে দিতে হবে যদি তার পেরেন্টস সেটা না দিতে পারে। তাহলে আর্টিকেল 21 এর থেকেই যদি আমরা এটাকে ইনহেরিট করার চেষ্টা করি, সেই আর্টিকেলটাই আর্টিকেল 24-এ বলা আছে যে 14 বছরের নিচে বাচ্চাদের কাজ হলো পড়াশোনা করা, তাদের কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটি বা মাইন বা রেলওয়ে বা কনস্ট্রাকশন ফ্যাক্টরি সেই রিলেটেড কাজ তারা করতে পারবে না। এবার কেন এই টার্মসগুলো মেনশন করে দেওয়া হয়েছে? তোমরা দেখবে 14 বছরের নিচে অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন রিয়েলিটি শোতে গান গাইছে, সিনেমা করছে, থিয়েটার করছে, নাটক করছে, সিরিয়াল করছে। সেগুলোকে কিন্তু আমরা হ্যাজার্ড অ্যাক্টিভিটি হিসেবে দেখি না। তাই সেগুলো করলে কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে শারীরিক কসরত করতে হয়, যেখানে কায়িক পরিশ্রম করতে হয়, তেমন কোনো ধরনের কাজ কিন্তু কোনো বাচ্চা করতে পারবে না। এবং রেসিপ্রোকাল আর্টিকেল এই কারণে বলা হচ্ছে কারণ আর্টিকেল 21 এতে তো পরিষ্কার করে বলাই আছে যে একটা বাচ্চা তাদের বয়স 14 বছরের কম, স্পেসিফিক্যালি 6 থেকে 14, তাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন স্টেট দেবে। তাহলে সেই ক্ষেত্রে সে কেন কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে? ইনফ্যাক্ট তোমরা দেখবে আমাদের দেশে যে চাইল্ড লেবারের প্রবলেম আছে, আমরা দেখি যে আমাদের দেশে অনেক শিশুকে ফোর্সফুলি কাজে নামিয়ে দেওয়া হয় ডিউ টু দ্য ইকোনমিক সার্কামস্ট্যান্সেস। পেরেন্টস কিছুটা বাধ্য হয়েই দেখবে বিভিন্ন ধাবাতে, বিভিন্ন রেস্টুরেন্টে বাচ্চারা কাজ করে, সেটাকেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তো আর্টিকেল 24 একটা খুব সেন্সিটিভ আর্টিকেল, আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো এই 23 এবং 24, এই যে দুটো আর্টিকেল, মানে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24, এটা বেসিক্যালি রাইটস রাইটস আমরা পাচ্ছি এগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশনের এগেনস্টে আমরা কি কি রাইট পাচ্ছি, মানে আমাদেরকে যদি এক্সপ্লয়েট করার চেষ্টা করা হয় তাহলে সেই এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে, এখানে এগেনস্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এই দুটো আর্টিকেল থাকছে, একটা হলো আর্টিকেল 23 এবং একটা হলো আর্টিকেল 24। তাহলে এই দুটো আর্টিকেল আমাদের যখন কমপ্লিট হয়ে গেল, আমরা এবার নেক্সট যে আর্টিকেলটা আর্টিকেল 25, সেখানে আমরা চলে যাব। দেখো আর্টিকেল 25 থেকে যেটা শুরু হচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এইখানে কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ানের কথা বলা হচ্ছে, অর্থাৎ ধর্মীয় রিলেটেড যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে, ধর্ম রিলেটেড যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে, সেগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করব। প্রথম দেখো যেটা বলা হয়েছে আর্টিকেল 25, আর্টিকেল 25-এ কিন্তু এটা সম্বন্ধে প্রথম যে আর্টিকেল সেটা বলা হয়েছে। দেখো এখানে যেটা বলছে আর্টিকেল 25-এ, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস প্রোপোগেশন অফ রিলিজিয়ান। কয়েকটা ওয়ার্ড আমরা এখানে ডিসকাস করব। প্রথম ওয়ার্ডটা হলো কনসায়েন্স। কনসায়েন্স কথাটার মানে হলো তোমার বিশ্বাস। কনসায়েন্স কথাটার মানে হলো বিলিভ, তোমার বিশ্বাস, এবং যেটা ইন্টারনাল, অর্থাৎ কনসায়েন্স কথাটার এক্স্যাক্ট মানে হলো ইন্টারনাল বিলিফ। তুমি ভেতরে ভেতরে যেটা বিশ্বাস করো সেটাই হলো তোমার কনসায়েন্স। এবং এই কনসায়েন্স কিন্তু একটা অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট। কেন অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট? কারণ এইখানে কোনো রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু নেই। তাহলে কনসায়েন্স হলো একটা অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইটস, এক্ষেত্রে কোনো রিজনেবল রেস্ট্রিকশন নেই, এটা আমরা মাথায় রাখবো। এবং কনসায়েন্স মানে হলো আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি হিন্দু ধর্মে, আমি বিশ্বাস করি খ্রিশ্চানিটিতে, আমি বিশ্বাস করি শিখ ধর্মে, বা অন্য যে কোনো ধর্মে আমার বিশ্বাস থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যখন সেটা ভেতরে রয়েছে সেটা হলো কনসায়েন্স, অর্থাৎ আমি কিসে বিশ্বাস করি সেটা কিন্তু অন্য কেউ জানতে পারছে না, অন্য কেউ থার্ড পার্টি জানতে পারছে না, এটা আমার ভেতরে রয়ে যাচ্ছে, দ্যাট ইজ মাই কনসায়েন্স। কিন্তু যখনই এটা আমি এক্সপ্রেস করব, যখনই এটা আমার মুখের মানে শরীরের বাইরে থেকে বেরোবে, আমার মনের ভেতর থেকে বেরোবে, তখন আমি বলবো যে আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমি খ্রিস্টানিটিতে বিশ্বাস করি, আমি ইসলামে বিশ্বাস করি, বা আমি এমনও বলতে পারি আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। ঠিক আছে? কিন্তু যখনই আমি একটা ধর্ম, আমার ধর্মটা জানাবো মানুষকে, একটা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আমি আমার ধর্মটাকে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে প্রফেস। তখন সেটা হয়ে যাবে প্রফেস। প্রফেস কথাটা আমরা কোথায় বলি? দেখবে লোকে বলে আই প্রফেস হিন্দুজিম, আমি হিন্দুজিম প্রফেস করি, আমি ইসলাম প্রফেস করি, আমি খ্রিস্টানিটি প্রফেস করি।
আবার কনসায়েন্সের ক্ষেত্রে তুমি এটাও বলতে পারো যে আমি আমার ইনার বিলিফ, আমি কোনো ধর্মেই বিশ্বাস করি না, আমি একজন কমিউনিস্ট। আমি মনে করি ধর্ম, বর্ণ, জাত মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। তাই আমার কনসায়েন্স বলছে ডোন্ট বিলিভ ইন এনি পার্টিকুলার রিলিজিয়ান। সেটাও কিন্তু তোমার কনসায়েন্সের মধ্যে আসবে। অর্থাৎ কনসায়েন্স মানে দু ধরনের হতে পারে। এক হলো তোমার কোনো ধর্মীয় বিশ্বাস, ইনার বিলিফ। ইনার বিলিফ মানে তোমার কোনো ধর্মীয় বিলিফই হতে পারে, আবার এমন হতে পারে যে তুমি কোনো ধর্মে বিশ্বাসই করো না, সেটাও হতে পারে। প্রফেস মানে যখন তুমি একটা রিলিজিয়ানকে বিলিভ করছো কিন্তু সেটা তুমি এক্সপ্রেস করছো। তাহলে প্রফেস মানে হলো এক্সপ্রেশন, এক্সপ্রেশন অফ ইয়োর রিলিজিয়াস বিলিফ। তুমি তখন যখন তোমার রিলিজিয়াস বিলিফ এক্সপ্রেস করছো, আমি হিন্দু ধর্মকে প্রফেস করি, আমি খ্রিস্টানিটিকে প্রফেস করি, তখন তুমি সেটাকে প্রফেস করছো। এবার যারা হিন্দু ধর্ম প্রফেস করে, ফর এক্সাম্পল আমি যদি বলি, এই যে এত লোক হিন্দু ধর্ম প্রফেস করে তার মধ্যে সবাই কি পুজো আর্চা করে, সবাই কি অঞ্জলি দেয়, সবাই কি রেগুলার শাঁখ বাজায়, সবাই কি রেগুলার ধর্ম পালন করে? ধর্ম এক সবারই প্রায় আছে, সবাই বলে আমি হিন্দু, কে বলে আমি মুসলিম, মানে প্রফেস করছে। কিন্তু দেখবে প্রফেসের মধ্যে একটা মাত্র দুটো মাত্র কিছু সেগমেন্ট আছে যারা কিন্তু আলটিমেট ধর্মটাকে প্র্যাকটিস করে। তাহলে এই যে সেকশনটা, এটা হলো প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হলো যখন তুমি একটা ধর্মকে প্র্যাকটিস করছো, যখন তুমি সেই ধর্মটা নিয়ে ধর্মটাকে পালন করছো, পুজো করছো, নামাজ পড়ছো, প্রে করছো। খ্রিস্টান যারা তারা দেখবে গির্জায় যায়, প্রে করে, তাহলে সেটা হয়ে যাবে প্র্যাকটিস। এবার সমস্ত গির্জানরা খ্রিস্টানরা কি গির্জায় রেগুলার যায় না? হয়তো শুধু ক্রিসমাসের দিন গেল, শুধু গুড ফ্রাইডের দিন গেল। সমস্ত মুসলমানরা কি রেগুলার নামাজ পড়ে না? হয়তো ঈদের দিন পড়লো। সমস্ত হিন্দুরা কি রেগুলার পুজো আর্চা করে না? হয়তো সরস্বতী পুজো অঞ্জলি দিল, হয়তো দুর্গা পুজো অঞ্জলি দিল। অর্থাৎ প্রফেস করলেই তোমায় প্র্যাকটিস করতে হবে এমনটা নয়, কিন্তু ধর্ম পালন করা যেতে পারে। কিন্তু মাথায় রাখবে এই প্রফেস বা কনসায়েন্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন নেই। এই প্রফেস বলো বা কনসায়েন্স বলো, এগুলো কিন্তু অ্যাবসোলুট, এগুলো কিন্তু অ্যাবসোলুট। অ্যাবসোলুট মানে হলো কোনো রকম রেস্ট্রিকশন কিন্তু এখানে, রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু নেই। কারণ একজন মানুষ তার ধর্মীয় বিশ্বাস, সেখানে কি করে রেস্ট্রিকশন থাকতে পারে? সেখানে কি করে রেস্ট্রিকশন থাকতে পারে? রেস্ট্রিকশন থাকতে পারে না। কিন্তু যখনই আমি প্র্যাকটিস বা প্রোপোগেশন বলবো, যখনই আমি ধর্ম প্রচারের কথা বলবো, প্রোপোগেশন মানে হলো ধর্ম প্রচার, প্র্যাকটিস মানে হলো ধর্ম পালন, সেখানে কিন্তু রেস্ট্রিকশন থাকবে। সেখানে কিন্তু রেস্ট্রিকশন থাকবে, সরি, রেস্ট্রিকশন কিন্তু এখানে থাকবে। এবার তোমরা বলতে পারো যে কেন রেস্ট্রিকশন থাকবে? কেন রেস্ট্রিকশন এই কারণেই থাকবে, তোমরা দেখবে, ধরো তুমি বললে যে আমি ন্যাশনাল হাইওয়ের ওপর একটা দুর্গাপুজো করব, বা আমি পিজি হসপিটালের ভেতরে একটা দুর্গাপুজো করব, বা আমি ন্যাশনাল হাইওয়ের ওপর নামাজ পড়বো, বা আমি খ্রিস্টান আমাদের যে প্রেয়ার হয় ক্রিসমাসের দিন সেটা আমি হাসপাতালের ভেতরে করব, বা হসপিটালের বাইরের যে প্রেমাইস আছে সেখানে করব, তোমাকে অ্যালাউ করা হবে না। যখন তুমি মোহরম এবং যদি বিজয়া একসাথে পড়ে, আমাদের পশ্চিমবঙ্গে এরকম হয়েছে, আমরা দেখেছি যে মোহরমের দিনটাকে বিজয়ার যে ভাসান সেটা বন্ধ রাখা হয়েছে, বা রাস্তাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন তুমি প্র্যাকটিস করছো বা যখন তুমি ধর্মকে প্রোপোগেট করছো, ধর্ম প্রচার করা কোনো খারাপ জিনিস না, কিন্তু আমরা দেখেছি ধর্ম প্রচারের নামে আমাদের দেশে এরকম ঘটনা ঘটে যে মানুষকে জোর করে ধর্মান্তকরণ করে দেওয়া হয়, কনভার্ট করা হয়। মাথায় রাখবে, একজন মানুষকে কনভার্ট করা মানে কিন্তু তার কনসায়েন্স, তার রিলিজিয়াস বিলিফকে ফোর্সফুলি চেঞ্জ করা, সেটা করা যায় না। হ্যাঁ, আমি একজনকে স্বামীজির কথা বললাম, সে সেটা শোনার পর হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলো, সেটা হতে পারে, কারণ সে তার কনসায়েন্স চেঞ্জ হয়েছে, সে নিজে থেকে ধর্ম চেঞ্জ করছে। কিন্তু আমি ফোর্সফুলি কাউকে কনভার্ট করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস আমি যদি করি, আমি পাবলিক প্লেসে আমার রিলিজিয়ান প্র্যাকটিস করতেই পারি। আমরা পুজো রাস্তাতেই হয়, নামাজ লোকে রাস্তাতেই পড়ে, সেটা ফ্যাক্টর নয়। কিন্তু সেখানে একটা পারমিশনের ব্যাপার আছে, প্রশাসনিক পারমিশন নিতে হবে। আমি যে কোনো রাস্তা দিয়ে ভাষণ করতে পারবো না, তাহলে আমার মাথায় রাখতে হবে সেখানে পাবলিক অর্ডার ডিসরাপ্ট হতে পারে। আমি যে কোনো রাস্তায় নামাজ পড়বো না। আমি যদি রেড রোডে নামাজ পড়ি, আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে যে আমি ঈদের দিন সকাল 8টা থেকে 12টা অবধি রেড রোডে নামাজ পড়বো। তাহলে পুলিশ কি করবে? একটা অল্টারনেটিভ রাস্তা করে রাখবে। আমি যদি বলে রাখি এই রাস্তাতে আমি পুজো করবো, তাহলে পুলিশ কি করবে? একটা অল্টারনেটিভ রাস্তা বানিয়ে রাখবে। ন্যাশনাল হাইওয়ের ওপর কেউ নামাজ পড়তে পারে না,
ওখানে তুমি ধর্ম পালন করতে পারো না, পুজো করতে পারো না। তো এই হলো আর্টিকেল 25। আমাদের দেশের যে সেকুলারিজম সেটা কিন্তু আর্টিকেল 25-এ প্রকাশ পাচ্ছে। রাষ্ট্রের কোনো ধর্ম নেই, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, দে ক্যান প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ান, দে ক্যান প্রফেস দেয়ার রিলিজিয়ান, দে ক্যান প্রোপোগেট দেয়ার রিলিজিয়ান অলসো। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। এবং আর্টিকেল 25 যদি আমাদের নিজস্বতা প্রকাশ পায় আর্টিকেল 25-এ, তাহলে আর্টিকেল 26 বেসিক্যালি ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এবং এই যে আর্টিকেল 26 যেটি, এটা কিন্তু মেনলি প্রযোজ্য রিলিজিয়াস ডিনোমিনেশন অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য। বলছে রিলিজিয়াস ডিনোমিনেশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান বা তাদের যে সেকশনগুলো, তারা তাদের মতো করে ধর্ম পালন করতে পারে, এবং তারা কিভাবে তাদের মতো ধর্ম পালন করবে সেটা কিন্তু তারা নিজেরা ঠিক করবে। দে হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ, তারা যদি চায় তারা তাদের মতো করে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। মেনটেন দ্য ইনস্টিটিউশন, সেটাকে তারা পরিচালনা করতে পারে, মেনটেন করতে পারে, এবং তারা রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসের জন্য তারা ইনস্টিটিউশন তৈরি করতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, রামকৃষ্ণ মিশন। যে ভিএসি একাডেমির ক্লাস আজকে তোমরা দেখছো, রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ মিশন কিন্তু একটা রিলিজিয়াস ইনস্টিটিউশন এবং একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন। এখানে কিন্তু চ্যারিটিও করা হয়, আবার ধর্ম পালনও করা হয়। এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে ধর্ম পালন করবে, তারা তাদের মতো করে ইনস্টিটিউশন তৈরি করবে, এস্টাবলিশ করবে, এবং সেটাকে অ্যাডমিনিস্টার করবে, সেটাকে পরিচালনা করবে, তাতে কোনো সমস্যা নেই। নেক্সট যেটা বলছে, রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার। এই যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো তারা তাদের রিলিজিয়াস অ্যাফেয়ার তাদের মতো করে পালন করবে, ম্যাটার অফ রিলিজিয়ান। এবং তার সাথে বলছে তাদের রাইট আছে টু ওন অ্যান্ড অ্যাকোয়ার, মানে একটা পার্টিকুলার প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি মানে এমন একটা প্রপার্টি যেটা মুভ করে না, ঠিক আছে? যেমন ধরো জমি, বাড়ি, এগুলো মুভ করে না। ইমুভেবল প্রপার্টি মানে হলো যেটা মুভ করে। তেমন প্রপার্টি এই সমস্ত রিলিজিয়াস ডিনোমিনেশন ওনও করতে পারবে, অর্থাৎ তাদের কাছেও রাখতে পারবে, তাদের নিজস্ব বলতে পারো দখলেও রাখতে পারবে, এবং সেটাকে অ্যাকোয়ারও করতে পারবে, অন্য কারোর থেকে নিতেও পারবে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা তাহলে এটাই মাথায় রাখবে যে এই যে রিলিজিয়াস ডিনোমিনেশনগুলো, তারা কিন্তু তাদের মতো করে ধর্ম প্রচার করে। তোমরা দেখবে এমন অনেক রিলিজিয়াস প্রতিষ্ঠান আছে আমাদের ভারতবর্ষে। আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, পুরীর মন্দির, সোমনাথ মন্দির, সেখানে অন্যান্য ধর্মের মানুষকে অ্যালাউ করা হয় না। বিশেষ করে লুকিয়ে চুরিয়ে কেউ যেতেই পারে যদি সে তার ধর্মকে, ধরো যদি সে প্রকাশ পায়, ধরো কেউ হয়তো হিজাব পরে যাচ্ছে, কেউ হয়তো মাথায় পাগড়ি পরে যাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান বা একজন শিখ, তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয় না। কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মনে করে যে একসময় যেহেতু বিদেশি ইনভেডাররা এই সমস্ত মন্দিরে অ্যাটাক করেছিল, তাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে বাইরের ধর্মকে, হিন্দু ধর্ম ছাড়া অন্য কাউকে তারা অ্যালাউ করবে না। আবার ধরো তুমি যদি কলকাতার কালীঘাট মন্দিরে যাও, দক্ষিণেশ্বর মন্দিরে যাও, সেখানে সবাইকে, বেলুড় মঠ যাও, সবাইকে অ্যালাউ করা হয়। তাই কোনটা ঠিক? সোমনাথ মন্দির ঠিক, পুরীর মন্দির ঠিক, নাকি বেলুড় মঠ ঠিক, কালীঘাট ঠিক? আমি বলবো দুটোই ঠিক। কারণ একজন প্রতিষ্ঠান, একটা রিলিজিয়াস ডিনোমিনেশন কিভাবে তাদের ধর্ম প্রচার করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম তুমি দেখো, তুমি যদি আজমির শরীফ যাও, সেকেও অ্যালাউ। তুমি যদি ব্যান্ডেল ওখানে যে ইমামবাড়া আছে সেখানে যাও, তুমি যদি লখনৌতে বড়া ইমামবাড়া যাও, ছোটা ইমামবাড়ায় যাও, হতে পারে মুসলিম প্রতিষ্ঠান কিন্তু সবাই অ্যালাও। আবার এমন অনেক মসজিদ আছে যেখানে দেখবি সবাইকে অ্যালাউ করা হয় না। তুমি যদি ব্যান্ডেল চার্চে যাও, দেখবে 25 ডিসেম্বর অ্যালাউ করা হয় না, বাকি দিন সবাইকে অ্যালাউ করা হয়। অর্থাৎ একটা রিলিজিয়াস ডিনোমিনেশন তাদের ধর্ম কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তাদের ধর্মকে প্রচার করবে, তাদের ধার্মিক কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সেটা তারা তাদের মতো করে ঠিক করবে। এবং তাদের এই অথরিটি আছে, কারণ আর্টিকেল 26 তাদেরকে এই অথরিটি দিয়েছে। তাহলে আর্টিকেল 25টা যদি ইন্ডিভিজুয়াল প্রফেস অফ রিলিজিয়ান, প্র্যাকটিস অফ রিলিজিয়ানের কথা বলে, তাহলে আর্টিকেল 26 মেনলি রিলিজিয়াস ডিনোমিনেশনসগুলোর কথা বলছে, রিলিজিয়াস ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা বলছে। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 27। আর্টিকেল 27 বলছে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ান। কোনো ধর্মকে প্রমোট করার জন্য, কোনো ধর্মকে প্রমোট করার জন্য আমরা কিন্তু ধর্মের নামে ট্যাক্স নিতে পারবো না। আচ্ছা, তোমরা সবাই জিজিয়ার নাম শুনেছো, জিজিয়া ট্যাক্সের নাম শুনেছো, খুব বিখ্যাত ট্যাক্স, তোমরা জানো নন মুসলিমদেরকে এই ট্যাক্স দেওয়া হতো। কিন্তু সেই ধরনের কোনো ট্যাক্স বর্তমানে কিন্তু ভারতবর্ষে নেই। অর্থাৎ ধর্মের নামে কোনো ট্যাক্স কিন্তু দেওয়া যাবে না, বা মানে নেওয়াও যাবে না, মানে সরকারের পক্ষ থেকেও কিন্তু সরকার আমাদের উপর ইম্পোজ করতে পারবে না। আমাদের গিফট ট্যাক্স থাকতে পারে, সেল ট্যাক্স থাকতে পারে, জিএসটি থাকতে পারে, ইনকাম ট্যাক্স থাকতে পারে, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স থাকতে পারে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থাকতে পারে, স্টেট এক্সাইজ ডিউটি থাকতে পারে, কাস্টম ডিউটি থাকতে পারে, কিন্তু ধর্মের নামে কোনো ট্যাক্স, ওই জিজিয়া ট্যাক্স,
এসব ট্যাক্স বা পিলগ্রিমেজ ট্যাক্স যেগুলো ছিল ওসব কিন্তু থাকবে না, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হলো আমাদের ট্যাক্সের যে টাকা, এই টাকা যদি তোমাকে ইনভেস্ট করতে হয়, তোমাকে কিন্তু সমস্ত ধর্মের জন্য, অল রিলিজিয়ান, তোমাকে কিন্তু সমস্ত ধর্মের জন্য ইউজ করতে হবে, এবং স্পেসিফিক্যালি এই রিলিজিয়ানের যে পপুলেশন অ্যাজ পার প্রপোর্শন অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের যে প্রপোর্শন সেই অনুযায়ী কিন্তু এই টাকা ইনভেস্ট করতে হবে। জিনিসটা কেমন বলো তো, মানে ধরো আজকে যদি এমন হয় যে, আমি একটা এক্সাম্পল বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 10 জন হিন্দুর জন্য খরচা করা হচ্ছে ধর্মীয় খাতে 1000 টাকা, আমি একটা এক্সাম্পল বললাম, ঠিক আছে। ধরো ওই ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে 10 জন হিন্দুকে 1000 টাকা, তার মানে পার হিন্দু কত হচ্ছে, 100 টাকা। 100 টাকা হচ্ছে। এবার ধরো আমাদের 2 জন মুসলমান আছে, তাহলে সেই হিসেবে তাদের জন্য কত খরচা করতে হবে রাষ্ট্রকে, 200 টাকা। বা ধরো 3 জন খ্রিস্টান আছে, তাহলে রাষ্ট্রকে কত খরচা করতে হবে, 300 টাকা। বা ধরো 1 জন ফার্সি আছে, কত খরচা করতে হবে, 100 টাকা। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই 100 রুপিস পার পার্সন, এটা কিন্তু সেম রয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা ফলো করতে হবে যে রিলিজিয়ান যারা আছে অ্যাজ পার প্রপোর্শন তাদেরকে কিন্তু খরচা করতে দিতে হবে। তাহলে ফ্রিডম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ রিলিজিয়ান, অর্থাৎ কোনো ধর্মের প্রমোশনের জন্য তুমি আলাদা করে ট্যাক্স নিতে পারবে না, ধর্মের নামে কোনো ট্যাক্স নিয়ে যাবে না। কিন্তু যদি আলটিমেট মানুষের টাকা খরচা করতে হয় তাহলে সমস্ত ধর্মের জন্য খরচা করতে হবে। কেন কেন সমস্ত ধর্মের জন্য খরচা করতে হবে? বিকজ আমাদের দেশের যে সেকুলারিজম, সেখানে আমরা যে ব্যাপারে বিশ্বাস করি সেটা হলো সর্বধর্ম সমন্বয়। সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। যদি এটাকে আমি ইংরেজিতে লেখার চেষ্টা করি তাহলে আমি বলবো ইকুয়াল রেসপেক্ট, ইকুয়াল রেসপেক্ট and equal protection to all religion। সমস্ত ধর্মকে কিন্তু ইকুয়াল রেসপেক্ট এবং ইকুয়াল প্রোটেকশন দিতে হবে, এইটার কথাই আর্টিকেল 27-এ আবার পরিষ্কার করে বলে দেওয়া হলো। নেক্সট আর্টিকেলে আমরা চলে যাই, আর্টিকেল 28। দেখো আর্টিকেল 28-এ যেটা করা হয়েছে, আমাদের রিলিজিয়াস ইনস্ট্রাকশন, অর্থাৎ ধর্মীয় যে ইনস্ট্রাকশন সেটা বিভিন্ন ইনস্টিটিউশনে কিভাবে দেয়া হবে সেটা সম্বন্ধে বলা আছে। তার আগে আমরা কি করেছি, আমাদের রিলিজিয়ান ইনস্টিটিউশনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। দেখো এখানে ABC করে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোকে 4 ধরনের ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। প্রথম ভাগটা দেখো কি বলা হয়েছে, প্রথম ভাগটা বলা হয়েছে ইনস্টিটিউশন হোললি মেনটেন্ড বাই দ্য স্টেট, অর্থাৎ সেই ধরনের ইনস্টিটিউশন যেগুলোকে পুরোপুরিভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং রাষ্ট্র যেগুলোকে পুরোপুরিভাবে অ্যাকোয়ার করে, ধরে রেখেছে। সেই ধরনের ইনস্টিটিউশনে কি বলেছে, যেহেতু রাষ্ট্রের ইনস্টিটিউশন এবং আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, তাই এই ধরনের ইনস্টিটিউশনে বলা আছে কমপ্লিট প্রহিবিটেড, অর্থাৎ এখানে কোনো ধর্মীয় প্রোটেকশন বা ধর্মীয় ইনস্ট্রাকশন তুমি দিতে পারবে না। আচ্ছা কেমন ধরনের ইনস্টিটিউশনের মধ্যে এগুলো পড়ে, যেমন ধরো কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, হাওড়া জেলা স্কুল, তারপর ধরো বীরভূম জেলা স্কুল, মানে একদম পুরোপুরি যেগুলো রাষ্ট্রের দ্বারা পরিচালিত এবং যেগুলো রাষ্ট্রের টাকায় তৈরি। আচ্ছা তৈরি মানে হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তৈরি করতে একবার খরচা করতে হয়। পরিচালনা মানে হলো ডে টু ডে এক্সপেন্সেস, তুমি একটা স্কুল চালাতে গেলে কিছু খরচা আছে, যারা মাস্টার মশাই তাদের টাকা দিতে হয়। তারপর ধরো স্কুলের ইলেকট্রিসিটি বিল রয়েছে, স্কুলের লাইব্রেরি মেনটেনেন্স রয়েছে, স্কুলের ল্যাবরেটরি মেনটেনেন্স রয়েছে, স্কুলের যে মাঠ আছে সেগুলোকে দেখা, স্কুলের যে সমস্ত খরচা আছে সেগুলো, অর্থাৎ একটা খরচা যে কোনো প্রতিষ্ঠানকে চালাতে গেলে একটা পরিচালন রিলেটেড একটা খরচা লাগে, একটা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড খরচা হয়। তো স্পেসিফিক্যালি যে ইনস্টিটিউশনগুলো হোললি মেনটেন, মানে সেগুলোকে পরিচালনা করেও রাষ্ট্র আর সেগুলো রাষ্ট্রের টাকাতে তৈরি, সেই ধরনের ইনস্টিটিউশনে কিন্তু কোনো রকম রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, কমপ্লিটলি প্রহিবিটেড। নেক্সট বলছে ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য স্টেট বাট এস্টাবলিশড আন্ডার এনি এন্ডাওমেন্ট অর ট্রাস্ট। দেখবে এমন অনেক প্রতিষ্ঠান আছে
যেটা হয়তো কোনো ট্রাস্টের টাকায় তৈরি, কিন্তু সেটা পরে রাষ্ট্র আন্ডারটেক করে নিয়েছে, সেটা রাষ্ট্র তার নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, বেলুড় মঠের টাকায় তৈরি কিন্তু পরে পশ্চিমবঙ্গ সরকার আন্ডারটেক করে নিয়েছে। কিন্তু কোনো একটা ট্রাস্টের টাকায় তৈরি, দেখবে গ্রামের দিকে গেলে বন্ধুরা বলে এই আমার দাদুর টাকায় তৈরি, আমার দাদু এই স্কুলটা বানিয়েছে, তার বাবা এই স্কুলটা বানিয়েছে। এখন তাহলে কে চালায়? এখন কে চালায় মানে এখন পরিচালনা কে করে? না, এখন পরিচালনা করে সরকার, মানে সরকার নিয়ে নিয়েছে। এই ধরনের ইনস্টিটিউশনগুলোতে রিলিজিয়াস ইনস্ট্রাকশন আর পারমিটেড, যেহেতু কারো একটা ট্রাস্টের টাকায়, কোনো একটা মানুষের টাকায় তৈরি হয়েছে, সেখানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন অ্যালাউ করা হয়, সেখানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেয়া যাবে। 3 নম্বর বলছে ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য স্টেট, অর্থাৎ কিছু ইনস্টিটিউশন আছে যেগুলোকে রেকগনাইজ করবে রাষ্ট্র, কিন্তু সেগুলো নট স্টেট ওন, সেগুলো রাষ্ট্রের দ্বারা এস্টাবলিশড নয়, রাষ্ট্র ওনও করে না, আর নট স্টেট অ্যাডমিনিস্টার, মানে সেগুলোকে স্টেট পরিচালনাও করে না। স্পেসিফিক্যালি এখানে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হলো প্রাইভেট ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। কারণ খেয়াল করে দেখো, তুমি বলবে যে স্যার প্রাইভেট ইনস্টিটিউশনে কি সেই ইনস্টিটিউশনকে রেকগনাইজ করা হয়? আমি বলবো 100 বার করা হয়। তুমি দেখবে যে কোনো ইউনিভার্সিটি, যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, অ্যামিটি ইউনিভার্সিটি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিকে রাষ্ট্র ওনও করে না, অ্যাডমিনিস্ট্রেটও করে না, কিন্তু অ্যামিটি ইউনিভার্সিটির ওপরে পরিষ্কার লেখা থাকে ইউজিসি রেকগনাইজড। টেকনো ইন্ডিয়া, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, যেগুলো স্টেটের দ্বারা তৈরিও নয়, স্টেটের দ্বারা পরিচালিতও নয়, কিন্তু লিখে থাকে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মানে এআইসিটি অ্যাফিলিয়েটেড। অর্থাৎ ইনস্টিটিউশন যেগুলোকে রেকগনাইজ করছে রাষ্ট্র, কিন্তু সেগুলো রাষ্ট্র দ্বারা পরিচালিত নয় বা সেগুলো রাষ্ট্রের টাকাতে তৈরিও নয়, সেই ধরনের ইনস্টিটিউশন। এবং ইনস্টিটিউশন রিসিভিং এড ফ্রম দ্য স্টেট, অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু কিছু কিছু টাকা তারা রাষ্ট্রের থেকে নেয়। অর্থাৎ স্পেসিফিক্যালি এই সিআরডি অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে আমি যদি রিলিজিয়াস ইনস্ট্রাকশনের কথা বলি, বলা আছে টাইপ সি অ্যান্ড ডি রিলিজিয়াস ইনস্ট্রাকশন আর অ্যালাউড, অর্থাৎ রিলিজিয়াস ইনস্ট্রাকশন অ্যালাউ করা হচ্ছে ইন এ ভলেন্টারি বেসিস, অর্থাৎ রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা প্রতিষ্ঠান ঠিক করবে। স্বেচ্ছায় দিতেও পারে, নাও দিতে পারে। আবার যদি রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেয়, তখন সেই রিলিজিয়াস ইনস্ট্রাকশন সেখানকার স্টুডেন্টরা নিতেও পারে, নাও নিতে পারে। ভলেন্টারি মানে হলো স্বেচ্ছা, স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায়, সে যদি ইচ্ছা হয় নেবে, না হলে নেবে না। তার সাথে একটা কথা বলা আছে, ইন কেস অফ মাইনর স্টুডেন্ট, যদি মাইনর স্টুডেন্ট হয়, ছোট ছোট ছেলে মেয়ে হয়, যাদের হয়তো রিলিজিয়াস ইনস্ট্রাকশন ব্যাপারটা বোঝার মতো তাদের ম্যাচুরিটি আসেনি, সেই ক্ষেত্রে গার্জেন কনসেন্ট ক্যান বি টেকেন, সেক্ষেত্রে গার্জেনের কনসেন্ট কিন্তু নেওয়া যেতে পারে। তাহলে আর্টিকেল 28 কমপ্লিট করার সাথে সাথে আমরা এই পার্টিকুলার ক্লাসে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 22, 23, 24, অর্থাৎ রাইট এগেনস্ট আমাদের যে এক্সপ্লয়টেশন সেগুলো পড়লাম। আর্টিকেল 22 একটা রাইট টু ফ্রিডম এর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পড়লাম, এবং তার সাথে পুরো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25, 26, 27, 28 চারটে আর্টিকেল কমপ্লিট করে নিলাম। আমাদের নেক্সট যে ফান্ডামেন্টাল রাইটের ক্লাস হবে সেখানে কিন্তু আমরা কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ আর্টিকেল 29 এবং 30 সেটা, এবং তারপর আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এবং দেন আমাদের যে রিটসগুলো রয়েছে সেগুলো পড়ে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট করবো। সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, এবং অবশ্যই বারবার কিন্তু লেকচারটা থেকো, সেটা তোমাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ সবাইকে।